আসসালামু আলাইকুম। আজ ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পিছু হটল বিএনপি, নির্বাচন নিয়ে যা ভাবছে দলটি। সন্তোষ শর্মাকে আমন্ত্রণ করায় জামাতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির, এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চায়। তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও তেমন আপত্তি থাকবে না দলটির। বিএনপি মনে করে, এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে, দেশও নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। গত মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। এর আগে স্থায়ী কমিটির বৈঠকেও জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী রমজানের আগে নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটাকে ইতিবাচকভাবে নিয়েছিল বিএনপি। দলটির মধ্যে এখনো নির্বাচন বানচালের অজানা শঙ্কা রয়েছে, তাই সুনির্দিষ্ট দিনক্ষণের মধ্য দিয়ে দেশকে নির্বাচনমুখী করতে চায় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে ঐক্যমত্য তৈরিতে গত ১৯ এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এই ইস্যুতে ঐক্যমত্য তৈরির মাধ্যমে সরকারের ওপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি। কিছু বৈঠক আনুষ্ঠানিক, আবার কিছু বৈঠক অনানুষ্ঠানিক হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে রাত 7:30 থেকে সোয়া 9টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে গণতন্ত্র মঞ্চ। 6 দলীয় এই জোটের বক্তব্যকে বরাবরই গুরুত্বের সঙ্গে নেয় বিএনপি। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতিতে নামছেন। দীর্ঘদিন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন জনপ্রিয় এই ফিল্ম ব্যক্তিত্ব। আগামীকাল সকালে স্থানীয় একটি হোটেলে তার নেতৃত্বে একটি নতুন পার্টির আত্মপ্রকাশ ঘটতে চলেছে। জনতা পার্টি বাংলাদেশ নামে এই পার্টির নেতৃত্বে আপাতত 3 জন থাকছেন। ইলিয়াস কাঞ্চন ছাড়া বাকি 2 জন হচ্ছেন জাতীয় পার্টির নেতা ও সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। বিএনপির রাজনীতির সঙ্গে শওকত মাহমুদ একসময় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিক সাবেক সেনা কর্মকর্তাদের উপস্থিতি বেশি থাকবে বলে সংশ্লিষ্ট একজন নেতা জানিয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের শতাধিক মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। গত রোববার পর্যন্ত 65টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসিতে আবেদন করেছে। এর বাইরে ইসির কাছে আরও 46টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য দাবি জানিয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বাংলাদেশ জামাতে ইসলামীর এক অনুষ্ঠানে মঞ্চে আসন গ্রহণ করে বক্তৃতাও করেছেন। এতে ফুঁসে উঠেছে জামাত শিবিরের কর্মী সমর্থক থেকে শুরু করে নেটিজেনরা। তারা সন্তোষ শর্মাকে চিহ্নিত রয়ের এজেন্ট হিসেবে আখ্যা দিয়ে জামাতের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন। ইংল্যান্ডে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেন এক স্ট্যাটাসে লিখেছেন, জামাতকে ভারত বিরোধী দল হিসেবে মনে করলেও রয়ের এজেন্টকে আমন্ত্রণের মধ্য দিয়ে তারা মূলত ভারতের ফাঁদে পা দিয়েছে। সে অনুষ্ঠানে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামীর ব্যানারে নির্বাচন করেন। জামাতের প্রার্থী হিসেবে আপনারা জনগণের কাছে যাবেন, তবে গলা ছেড়ে মুক্ত মনে নিজেরা নিজেদের কথা জনগণের কাছে বলবেন। আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা দিন। সেটা কোনো ব্যক্তি বা দলের জন্য না, আপনার নিজের ও দেশের জন্য। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি। ভোট আপনাদের বিবেকের প্রতিধ্বনি। কাকে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে। কিন্তু আমরা সুষ্ঠু সমাজের জন্য, একটি হেলদি সোসাইটির জন্য আমরা সকলে মিলে মিশে কাজ করতে চাই। স্রষ্টা ছাড়া কারো করুণার পাত্র হতে চাই না। আমি যদি না চাই তাহলে আর কেউ চাক, সেটা কেন চাইব? মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা,
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অনুপম বড়ুয়া, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও পুলিশের সাবেক ডিআইজি নির্বাক চন্দ্র মাঝি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতা লিটন কুমার বড়ুয়া, ব্যাপটিস্ট চার্চের বাস্তুর তপন রায়, বৌদ্ধ সম্প্রদায়ের স্বরূপানন্দ ভিক্ষু, শুভাশিস পল্টন দাস প্রমুখ বক্তব্য দেন। জেলখানায় আলেমদের ব্যাপারে খোঁজ খবর এবং ২৪-এর গণ অভ্যুত্থানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করেছেন তরুণ আলেম রফিকুল ইসলাম মাদানী। তবে চলমান সন্তোষ শর্মা ইস্যুতে দলটিকে পরামর্শ দিয়ে কিছু কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলাম মাদানী তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এসব কথা বলেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমি যখন জেলখানায় ছিলাম সেই সময় যেই দল বা দলের লোকেরা আমার ও আমার পরিবারের সবচেয়ে বেশি খোঁজখবর রেখেছে সেই দলটির নাম জামায়াতে ইসলামী। শুধু আমি নই, অনেক মজলুম আলেমের খোঁজখবর রাখার এবং সহযোগিতা করার সাক্ষী আমি নিজে। জেলে আমি ও আমিরে জামাত কাছাকাছি ছিলাম। তিনি মাঝে মাঝে আমার রুমে হাদিয়া পাঠাতেন। এটা ছিল আমাদের প্রতি তাদের ভালোবাসা। আমি হেফাজতের আলেমদের বলতাম, দেখেছেন জামাতের দূরদৃষ্টি, যে যতটুকু করেছে ততটুকু বলাটা আমার নৈতিক দায়িত্ব। এখানে আমার কোনো দ্বিধা নেই। যারা ২৪-এর বিপ্লবের প্রকৃত চিত্র জানে তারা নিশ্চয়ই স্বীকার করবে যে শাহাদাত পিয়াসী ছাত্র শিবিরের অবদান ছিল সবচেয়ে বেশি। অন্য ছাত্র সংগঠনগুলোর অবদান অবশ্যই আছে, তবে শেষ সময়ের মূল চ্যালেঞ্জটা ছাত্র শিবির নিয়েছিল। জামায়াতে ইসলামী এই জাতিকে সাদিক কায়েমের মতো তরুণ তুর্কি উপহার দিয়েছে। সেই জায়গা থেকেই আপনাদের মঙ্গল কামনায় কথাগুলো বলছি। যে সন্তোষ শর্মা আমাকে, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ এবং আরও অনেক আলেমকে রিমান্ডে নির্যাতন করেছে, সে যে বাংলাদেশের এক চিহ্নিত রয়ের এজেন্ট, এটা কে না জানে। তাকে দাওয়াতি সেমিনারে আমন্ত্রণ জানানো হলে আমাদের মনে কষ্ট আসাটাই স্বাভাবিক। যারা আমাদের সহযোগিতা করেছে তাদের আমরা যখন আমাদের নির্যাতনকারীদের সম্মানের সাথে বক্তব্য দিতে দেখি তখন তা অত্যন্ত কষ্টদায়ক হয়, যা সহজে বোঝানো যায় না। তাই এই সমালোচনাকে বিনা ব্যাখ্যায় মূল্যায়ন করবেন বলে আশা করি। এটাও মনে রাখবেন, এই ভারত গোষ্ঠী কখনো আপনাদের ক্ষমতায় দেখতে চাইবে না। যতই তাদের সাথে মিল দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ হবে না, বরং তাদের সাথে ওঠা বসা আপনাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা কমিয়ে দেবে। এমনকি আপনাদের দলের অনেকেও এই বিষয়টা সমর্থন করবে না। জামায়াত নেতৃবৃন্দকে বলছি, সতর্ক থাকুন, এদের থেকে দূরে থাকুন এবং হিতাকাঙ্ক্ষীদের সমালোচনাকে গুরুত্ব দিন। ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ ১৫.৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি ধামকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। হয়তো কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পতিত স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার অলিগার্করা সর্ষের ভেতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় আওয়ামী লীগ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে বলে দাবি রিজভীর। তিনি আরও বলেন, আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘরবাড়িতে। ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। কোনো পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। তাদের নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্ট অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখায় না। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।
তবে ভারতের এসব ঘোষণাকে শিশু সুলভ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। এদিকে ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, ভারতের ঘোষণাগুলো শিশু সুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে। তিনি আরও বলেছেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত। এর আগে গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এরপরে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের আগামী ১ মে এর মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এই হামলার সঙ্গে জড়িত। এমন অভিযোগ তুলে গতকাল বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিংটিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমন উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করেছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে, যা ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। এদিকে পেহেলগামে হামলার জেরে ভারত যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলোকে শিশু সুলভ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। এছাড়া ভারতের এসব কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির জরুরি বৈঠক ডেকেছে ইসলামাবাদ। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলকে ইসাক দার বলেছেন, ভারতের ঘোষণাগুলো শিশু সুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে। তিনি আরও বলেছেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কথায় আছে, সত্য এলেও সহজে। সত্য এমন একটা বিষয় যে আজকে সত্যকে হয়তো অনেকে গ্রহণ করবে না, কিন্তু একদিন না একদিন গ্রহণ করতে বাধ্য। দিন শেষে আপনি যদি সত্যের পক্ষে থাকেন, বিজয় আপনার পদস্পর্শ করবে। কিন্তু আপনি যখনই সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ ঘটাবেন, তখন আপনাকে নানা ধরনের মিথ্যার ডালপালায় হাঁটতে হবে। একটা সত্য ঢাকতে গিয়ে অসংখ্য মিথ্যা তৈরি হবে। মিথ্যার জালে আপনি এমনভাবে আবদ্ধ হয়ে যাবেন যে আপনি পুরোটাই মিথ্যায় পরিণত হয়ে যাবেন। সেই মিথ্যার স্তূপ থেকে সত্যে বের হয়ে আসা খুব কঠিন হবে। সেই জন্যে ছোট সত্য, প্রাথমিক সত্য অথবা শুরুতেই কঠিন হলেও সত্যকে ধারণ করা, বলে ফেলা, মেনে নেয়া, এটাই হচ্ছে জীবনের পরম বাস্তবতা এবং এটাকেই গ্রহণ করা উচিত। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনা ঘটে। একদিন আগেই কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই
এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল। অভিযানের সময় দুদু বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লড়াই শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তারা জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। তবে এই হামলায় নিহতদের মধ্যে এক নৌবাহিনীর অফিসার, এক বিমান বাহিনীর কর্মী এবং এক গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।